নমস্কার বন্ধুরা, গল্পচিত্র থেকে আমি পিঙ্কি। আজকের উপন্যাস বাইজি কন্যা, লেখনীতে জান্নাতুল নাইমা। রাত 2টো ছুঁই ছুঁই। সদর হাসপাতালের সামনে দুজন নারী লোক দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে নারীদ্বয় অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। হাসপাতাল কোয়ার্টারের ছাদ থেকে দৃশ্যটি দেখা মাত্রই ডক্টর প্রণয় চৌধুরীর ওষ্ঠকোণে অসরল হাসির রেখা মিলল। দৃষ্টিচোরা অজ্ঞাত নারীদ্বয়ের দিকে নিবদ্ধ রেখে ভুজোড়া কুচকে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বিড়বিড় করে বলল, আজকাল রাত গভীর হলে হাসপাতালের সামনেও আকাঙ্ক্ষাময়ী রমণীদের দেখা মেলে। ইন্টারেস্টিং। মিনিট কয়েক সময় অতিবাহিত হতেই প্রণয়ের কুচকানো ভুজোড়া দ্বিগুণ কুচকে গেল, কারণ নারীদ্বয়ের সম্মুখে একটি ভ্যান গাড়ি নিয়ে উপস্থিত হলো সবরুদ্দিন, যিনি তার পিতার বাইজি গিয়ে দারোয়ানের দায়িত্বে প্রাপ্ত রয়েছে। বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রণয়। ভাবল, বাইজি গিয়ে আজকাল রমণীদের অভাব পড়েছে নাকি, যে সবরুদ্দিন নারী দেহ খুঁজতে রাস্তায় নেমেছে। পরক্ষণেই আরেক দফা বিস্মিত হলো তার দৃষ্টিচোরা। বক্ষে বেড়ে গেল তীব্র উত্তেজনা। যেই উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরে ছুটে চলল নিচে। সে নিচে যেতে যেতেই অজ্ঞাত নারী দুজন হাসপাতালের ভেতর থেকে একজন রোগাক্রান্ত নারীকে নিয়ে পুনরায় গেটের সামনে এলো। ততক্ষণে প্রণয়ও গেটের সামনে চলে গেল। প্রণয় সবরুদ্দিনকে উদ্দেশ্য করে বলল, গভীর রাতে রাস্তাঘাটে তোমার দেখা মিলছে, বহু নারীরও গন্ধ তোমার আশেপাশে কিলবিল করছে। ব্যাপারখানা কি সবরুদ্দিন? ধর্মকর্ম সব গিলে খেলে নাকি? আটকে উঠল সবরুদ্দিন। পা থেকে মাথা অবধি ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হলো তার। বার কয়েক ঢোক গিলে একবার নারী লোকদের দিকে তো আরেকবার প্রণয়ের দিকে দৃষ্টি বুলাতে শুরু করলো। ভয়ে কুঁকড়ে গেল নারী লোকগুলো, কিন্তু পীড়িত নারীটি নিজের ভারসাম্য বজায় রাখতে পারছিল না। বেধায় দুজন মিলে তাকে ভ্যান গাড়িতে শুইয়া দিল। তারপর জোরসোরো হয়ে দাঁড়িয়ে রইল দুজনেই। তাদের একজন অপরজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দাঁড়িয়ে রইল। এ দৃশ্য দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সবরুদ্দিনের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। প্রশ্ন করল, এরা কারা সবরুদ্দিন? আমার প্রশ্নের জবাব দাও। দুহাত জোড়ো করে প্রণয় চৌধুরীর পায়ে লুটিয়ে পড়ল সবরুদ্দিন। বলল, ক্ষমা করবেন জনাব, এরা আপনার গৃহেরই সদস্য। আমার গৃহের? অবাকাঙ্ক্ষিত স্বরে প্রশ্নটি করতেই সবরুদ্দিন দাঁড়িয়ে থাকা নারীদ্বয়ের মধ্যে মধ্যবয়স্কা নারী এবং ভ্যান গাড়িতে সজ্জায়িত নারীকে দেখিয়ে বলল, উনি বাইজি গিয়ের প্রধান বাইজি শারমিন শায়লা, আর উনি সহকারী বাইজি মান্নাত। সবরুদ্দিনের কথা শেষ হওয়ার মাত্রই প্রণয়ের মুখ বিকৃত রূপ ধারণ করলো। একরাশ ঘৃণা ছুঁড়ে তাকালো শারমিন বাইজি এবং মান্নাত বাইজির দিকে। শারমিন বাইজি প্রণয়ের অমন দৃষ্টি দেখে বুকে জড়িয়ে রাখা মেয়েটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, কারণ ইতিমধ্যেই ভয়ে মেয়েটি কাঁদতে শুরু করেছে। প্রণয় চৌধুরী এসব দৃশ্য বিন্দু ভ্রুক্ষেপ করলো না, কিন্তু ভ্যান গাড়িতে শুয়ে থাকা নারীটির দিকে আঙুল তুলে প্রশ্ন করল, সর্বক্ষণের জন্য 5 ফোড়ন গিয়ে চিকিৎসক রয়েছে অগণিত সেবিকারা। যতদূর জানি বাইজি গৃহের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। তবুও কেন এই নারীকে এখানে নিয়ে আসা হলো? প্রণয় চৌধুরীর এহেন হুঙ্কারে শারমিন বাইজির বক্ষে চেপে রাখা কন্যাটির সর্বাঙ্গ শিউরে উঠল। কয়েক পল সময় নিয়ে নিজ বোধ শক্তিও হারিয়ে ফেলল। পুরোপুরি দেহের ভার ছেড়ে দেওয়ায় শারমিন বাইজি আঁতকে উঠল। মৃদু আত্মনাদ করে বলল, নূর। সদ্বৃত্ত ফিরে পাওয়ার ভঙ্গিতে ওদের দিকে তাকালো সবরুদ্দিন। ভূদয় কুচকে তাকালো প্রণয়। দেখতে পেল শারমিন বাইজি মাটিতে বসে পড়েছে। কোলে দেহের ভার ছেড়ে পড়ে আছে এতক্ষণ সময় বক্ষে চেপে রাখা কন্যাটি। এবারে তীব্র ক্ষোভে ফেটে পড়ল প্রণয়। চোয়াল জোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, এই কন্যাটির পরিচয় তুমি আমায় দাওনি সবরুদ্দিন। কম্পিত কণ্ঠে সবরুদ্দিন বলল, ও শারমিন বাইজির কন্যা, শাহিনুর শায়লা। সে কি বাইজি নয়? যদি বাইজি হয়ে থাকে তার নামের আগে পিছে বাইজি তকমা দেওয়া উচিত ছিল। ওর বয়স 16 হয়নি জনাব। নতজানু হয়ে উত্তর সবরুদ্দিনের। এদিকে শারমিন বাইজি কেঁদে অস্থির। তার ক্রন্দন ধ্বনিতে প্রণয়ের সর্বাঙ্গে অগ্নি জ্বলে যাচ্ছে। অসহর চরম সীমানায় পৌঁছে গিয়ে সবরুদ্দিনকে আদেশ করল, সবরুদ্দিন, পীড়িত নারীটিকে এই মুহূর্তে বাইজি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। স্বস্তির সহিত উঠে দাঁড়ালো সবরুদ্দিন।
শারমিন বাইজিকে উদ্দেশ্য করে বলল, বুবুজান, নূরের জ্ঞান কি ফিরেছে? প্রণয় বলল, হুম, সবরুদ্দিন, বুঝতে ভুল করেছ। আমি তোমাকে এবং এই নারীকে যাওয়ার অনুমতি দিয়েছি, এই দুজনকে নয়। তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি এই জন্যই যে 20 মিনিটের মাথায় আমি আবার তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই। কিন্তু জনাব, ওদের কোনো দোষ নাই। দোষ তোমারও নেই সবরউদ্দিন, কিন্তু ভুল তোমাদের প্রত্যেকেরই রয়েছে, আর সেই ভুল সম্পর্কে অবগত হওয়ার অধিকার আমার রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। মান্নাত বাইজিকে নিয়ে পাঁচফোড়ন গিয়ের উদ্দেশ্যে রওনা হলো সবরউদ্দিন। সবরউদ্দিন বিদায় হতেই প্রণয় চৌধুরী শারমিন বাইজিকে বলল, শারমিন বাইজি, নিজ কন্যাটিকে জাগানোর চেষ্টা করো। শারমিন বাইজির চারপাশে সচেতন দৃষ্টি বুলালো। প্রণয় চৌধুরী তখনও গভীর ভঙ্গিতে বিপরীত দিকে তাকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। শারমিন বাইজি বলল, জনাব, আপনি অনুমতি দিলে পানির ব্যবস্থা করতাম। প্রণয় চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি দিল, তবু একটিবার পিছু ফিরে চাইল না। ভূমিতেই দেহ ভাসিয়ে শাহিনুরকে শুইয়ে দিল শারমিন বাইজি। হাসপাতালের কোন সাইডে পাবলিক টিউবওয়েল রয়েছে জানে না শারমিন, তবুও প্রণয় চৌধুরীকে একটিবার প্রশ্ন করার দুঃসাহস দেখালো না সে। কারণ প্রণয় যে জমিদার পুত্র, জমিদারের পুত্রের প্রশ্ন করার অধিকার রাখে, কিন্তু কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। শাহিনুরের জ্ঞান ফিরেছে, উপস্থিত হয়েছে সবরউদ্দিনও। প্রণয় চৌধুরীও আদেশ দিয়েছে তাকে অনুসরণ করার জন্য। তিনটে সংকৃত পান অত্যন্ত সচেতন হয়ে প্রণয়ের পিছু পিছু চলতে লাগলো। শাহিনুর নিচু গলায় ক্রমাগত মাকে প্রশ্ন করতে থাকল, আম্মা, কোথায় যাই আমরা? মান্নাত বুবু কই? আম্মা, এই মন্দ লোকটা কে? দোতলায় আলোক বিশিষ্ট একটি ঘরে প্রবেশ করলো প্রণয়। ঘরের মাঝ বরাবর চতুর্ভুজাকৃতির একটি টেবিল, একটি চেয়ারে ব্যতীত আর কিছুই নেই। প্রণয় চৌধুরী তার সুগঠিত ভারবয়ক দেহটি ধীর চরণদ্বয় দ্বারা এগিয়ে নিয়ে সিংহাসনের ন্যায় চেয়ারটিতে বসল। বাম পায়ের ওপরে ডান পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বসে কিছুক্ষণ নিশ্চুপ রইল। সবরউদ্দিন, শারমিন বাইজি, শাহিনুর তিনটি মাথায় নিচু হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তার সম্মুখে। প্রণয় চৌধুরী কয়েক পল চুপ থেকে আচমকাই টেলিফোন থেকে কাউকে কল করলো। বলল, 1 কাপ চা পাঠিয়ে দাও তো নিবিড়। তারপর টেলিফোন রেখে ধীর চাহনিতে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব মানবীদের দিকে। পুরোপুরি আলোতে স্পষ্ট তিনটা মুখ দেখে দৃষ্টিজোড়া আরও ধীর রইল না প্রণয়ের। গোলাপি রঙের জর্জেট শাড়ি পরিহিত শারমিন বাইজি, গলায় কানে লাল নীল পাথরের সংমিশ্রণের গয়না, দুহাত ভর্তি কাচের চুড়ি, ভুজোড়ার মধ্যবর্তী অংশে গোলাপি রঙের টিপ, ওষ্ঠজোড়া চকচকে গোলাপি আয়নার মতো ফুটে উঠেছে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক দেওয়ার জন্য। চেহারার চাক্কচিক্য দেখে বোঝাই যাচ্ছে যৌবন এখনো ফুরিয়ে যায়নি তার। যতকাল যৌবন আছে ততকালই আকাঙ্ক্ষাময়ী নারীদের রাজত্ব চলবে। ভাবা মাত্রই পাশে থাকা পুষ্পমুকুলের দিকে নজর পড়ল তার। মুহূর্তেই দৃষ্টিজোড়া সরিয়ে নিল। বিড়বিড় করে তাচ্ছিল্য সহকারে বলল, পুষ্পকরি এই ছিন্নমূলে পরিণত হলো বলে। প্রণয় চৌধুরীর দৃষ্টিকে পরিচিত ঘৃণাত্মক দৃষ্টিতে মিলিয়ে নিয়ে শারমিন বাইজির আত্মা কেঁপে উঠল। শাহিনুরের গা ঘেঁষে দাঁড়িয়ে ওপরওয়ালার নিকট কেবল একটিই প্রার্থনা জানালো, এ প্রভু, রক্ষা করো, রক্ষা করো। প্রণয় চৌধুরী বলল, সবরউদ্দিন এবং শারমিন বাইজি, সুস্পষ্টভাবে পুরো ঘটনার বিবৃতি করো। সবরউদ্দিন, শারমিন বাইজি দুজনেই ঢোক গিলল। শাহিনুর অবুঝের ন্যায় মা এবং সবরউদ্দিনের দিকে তাকালো, কিন্তু সম্মুখে তাকানোর সাহস হয়ে উঠল না। দুনিয়া জুড়ে মন্দপুরুষের বাস। কিছু সময় পূর্বে সম্মুখের মন্দপুরুষটির হুঙ্কারে হৃৎপিণ্ড ছিন্ন হতে নিয়েও হয়নি, কিন্তু হুঁশ হারিয়েছে। না জানি এখন সম্মুখে তাকালে কোন পলয় ঘটে যায়। তার আম্মা বলেছে, মন্দ মানুষটা ওই মন্দ বাড়িরই ছেলে, তাই মন্দ নজরে নজর না মেলানোই সেহ। শাহিনুর মনের আলোচনাতে ব্যস্ত। এদিকে সবরউদ্দিন শঙ্কিত কণ্ঠে বলল, মান্নাত বাইজি গর্ভবতী ছিল জনাব, তাই গোপনভাবে গর্ভপাত করাতে এই হাসপাতালে নিয়ে আসছি। জমিদার বাড়ির কোনো চিকিৎসক এই খবর জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল প্রণয়।
ক্ষোভে ফেটে পড়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাচ্চাটা কার? ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সবরুদ্দিন। বলল, মাফ করুন জনাব, এ কথা আমি বলতে পারবো না। কাল সকাল দেখার আশা আছে সবরুদ্দিন? প্রণয়ের মুখে এহেন বাক্য শুনে কেঁপে উঠল শারমিন বাইজি। অনবরত কাঁপতে থাকলো শাহিনুরও। কিন্তু শারমিন নিজেকে যথেষ্ট সামলে নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে জবাব দিল, নিজ ঘরের কুকীর্তি শুনে হজম করতে পারবেন তো জনাব? শারমিনের মুখে এমন অকপট জবাবের সঙ্গে প্রশ্ন শুনে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো প্রণয়। দুহাত সর্বোচ্চ শক্তি দিয়ে মুঠোবন্দি করে নিয়ে বলল, সোজা সাপটা জবাব দাও বাইজি, কে এই সন্তানের বাবা? নামটা না হয় আড়ালেই থাকুক, তবে নিশ্চিন্ত থাকুন জনাব, অলিও চৌধুরীর বংশধরেরই বিনাশ ঘটেছে। ললাট বেয়ে ঘাম ঝরতে শুরু করলো প্রণয়। আফসোসের সুরে বলল, এক বাইজির গর্ভে জমিদারের অংশের শেষ পরিণত এর চেয়ে ভালো আর কি হতে পারে? শারমিন বাইজি, নিঃশেষ হয়ে যাওয়া ওই অংশটুকুর পিতৃ পরিচয় জানিয়ে বিদায় হও। শহরের অভ্যন্তরেই বসবাস জমিদার অলিও চৌধুরী।